সো 2022 ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট গোল স্কোরার কে? এই যে আর্জেন্টিনা যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে কোন টিমকে হারিয়ে? হু গট দ্য গোল্ডেন বুট, হু গট দ্য গোল্ডেন বল? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মক টেস্ট তো ডেফিনেটলি, বিকজ দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ পারফেক্ট ইয়োরসেলফ। একটু যদি ওদেরকে গাইড করেন স্টুডেন্টসদেরকে যে 200 মার্কসের এক্সাম, 8টা সাবজেক্ট, 2.5 ঘন্টা সময়, হাউ টু ডু দ্য টাইম ম্যানেজমেন্ট ইন সাচ আ ওয়ে যে নিজের বেস্টটা ওরা ইকুয়ালি সবকটা সাবজেক্টে দিতে পারে। Talk about tips. Yes, continue your preparation. First 25 questions straight. So আমি যদি প্রথম 25টার মধ্যে 20টা সত্যি আমি পারি, তাহলে আমি ঠিকই গেছি। কেন কোনটা আমি পারছি না এটা নিয়ে যদি আমি চিন্তা করতে শুরু করি, তাহলে যেটা আমি পারছিলাম সেটাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট চ্যানেল। আইলিভ থেকে আমরা আবারও চলে এসেছি WBCS এক্সাম সম্বন্ধে কিছু আলোচনা করতে। আমরা সবাই জানি WBCS প্রিলিমস এক্সাম একদম নকিং অন দ্য ডোর, একদম দোরগোড়ায় দাঁড়িয়ে। 14th জুন ইজ দ্য এক্সাম অ্যান্ড আমরা সেই ব্যাপারেই কিছু আলোচনা করতে চাই, বিকজ প্রচুর ছাত্রছাত্রী WBCS প্রিলিমস এক্সাম দিচ্ছে, তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে এবং সেই কোয়েরিগুলো আমরা আনসার করতেই আজকে এই পডকাস্ট অ্যারেঞ্জ করেছি। আমি সঞ্চিতা, আপনাদের হোস্ট, এবং আমাদের সাথে আজকে প্রেজেন্ট আছেন অনারেবল সন্দীপ ব্যানার্জি স্যার, যিনি একাধারে একজন এডুকেটর অ্যান্ড অ্যান কলামনিস্ট, অ্যানালিস্ট অন কম্পিটিটিভ এক্সামস। সো একটুও দেরি না করে আমরা যে প্রশ্নগুলো আমাদের কাছে অলরেডি এসেছে ছাত্রছাত্রীদের কাছ থেকে, সেগুলো নিয়ে আলোচনাটা শুরু করতে চাই স্যার। বলুন। একদম এগিয়ে মানে চলে এসেছে পরীক্ষাটা, মানে দোরগোড়ায় দাঁড়িয়ে, নকিং অন দ্য ডোর। একদম। তো স্যার, মেন্টাল প্রিপারেশনটা আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার একটা ছাত্রের এই পরীক্ষাটায় তার বেস্ট রেজাল্টটা দেওয়ার জন্য, বিকজ একদিন নয়, একটা লং জার্নি, একটা লং প্রিপারেশন সে নিয়েছে, 14 মাসের একটা প্রিপারেশন। তো সেটাকে কিভাবে বেস্ট অ্যাপ্লাই করবে এক্সামের কপিতে, এই 200 মার্কসের এক্সামে, তো সেই মেন্টাল প্রিপারেশনটা নিয়ে যদি একটু বলেন স্যার। থ্যাংক ইউ, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেন ইম্পর্টেন্ট বলছি না, অধিকাংশ ক্ষেত্রে কি হয়, আমরা যখন প্রিপারেশন করতে বসি তখন আমাদের প্রিপারেশনের কনসেন্ট্রেশনটা অনলি অন ফ্যাক্টস, ফিগার্স, অন আনসার্স, অন ইনফরমেশন, তার মধ্যেই থাকে। বাট বিফোর গেটিং ইনটু দ্যাট, নমস্কার সবাইকে, and of course thank you for inviting me over here. It's a great pleasure and honor to be over here. এবং যারা শুনছেন প্রত্যেককে আমার নমস্কার, এবং বিশেষ করে যারা পরীক্ষার্থী, যারা আলটিমেটলি এই এক্সামিনেশনটা তো দেবেন, যেটা আসছে WBCS প্রিলিমস, প্রত্যেকের জন্য মাই বেস্ট উইশেস। I sincerely hope that your long preparation will eventually give you the taste of success. কেন সত্যি কথা যেটা আপনি বললেন যে 14 মাসের প্রিপারেশন, কারণ আমি তো বলবো এটা মধ্যে আরেকটু বেশি হতে পারে, এটা 2 বছরও। এবং এটা মনে রাখতে হবে যে আমাদের লাস্ট প্রিলিমস পরীক্ষাটা হয়েছিল 2023 সালে, তারপর কিন্তু কোনো প্রিলিমস পরীক্ষা হয়নি। সো ইটস মোর দ্যান 2.5 years. সো যারা BCS পরীক্ষাটা দেবে বলে মনস্থির করেছে, একটা সংখ্যা ছাত্রছাত্রী থাকে তারা মনে করে যে সিভিল সার্ভিসটাই তাদের কাছে সবথেকে লুক্রেটিভ গভর্নমেন্ট জব, সেটা UPSC হতে পারে, সেটা স্টেট সিভিল সার্ভিস হতে পারে। দে কনসিডার ইট টু বি দ্য আলটিমেট। ইয়েস, যেটা যে কথাটা আপনি ইউজ করলেন, এবং সেটা হতেই পারে, বিকজ উই নো ইফ ইউ টক অ্যাবাউট WBCS, then definitely it is one of the most prestigious job, if not the most prestigious, one of the most prestigious jobs. It gives you power, respect, money, everything. I don't know whether it gives you money or not. That's a different question altogether. But certainly the rank and file that you attain through a WBCS examination, সেটা তো definitely it is more than any other examination in the state cadre level. Or if you talk about money, if you talk about pay scale, then yes, it's very good. It's good means it's supposed to be one of the very best in the cadre of state government service. So এই সব মিলিয়ে বেশ কিছু স্টুডেন্ট থাকে যারা সিভিল সার্ভিসটা দেওয়ার জন্য খুব চেষ্টা করে, তাদের কাছে সেটাই ধ্যান জ্ঞান হয়, তারা সেইভাবে পড়াশোনা করে। তো ইয়েস, দে হ্যাভ দ্য চান্স নাও, তাদের কাছে এখন এই সুযোগটা আছে, অনেক দিন পর তারা এই সুযোগটা পাচ্ছে, টু বি ভেরি অনেস্ট। এবং আমার ধারণা দে আর ভেরি সিরিয়াস টু ইউটিলাইজ দিস অপরচুনিটি। মাইন্ডের কথাটা কেন এখানে বেশি ইম্পর্টেন্ট, এবং আমি কেন বললাম যে অনেকে মাইন্ড ব্যাপারটা নিশ্চয়ই তারা মনে মনে তো প্রিপারেশন তারা নেয়, এবং যখন আমি এক প্রিপারেশন নিচ্ছি তখন আমার কনসেন্ট্রেশন অফ দ্য মাইন্ড, আমার ফোকাস অন দ্য সাবজেক্ট, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। বাট সাইকোলজিক্যালি
আমাকে স্ট্রং থাকা বা সাইকোলজিক্যালি আমাকে সাউন্ড থাকাটা টিল দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন। আমি কিন্তু সবসময় বলি যে বিসিএস ইজ লাইক এ ম্যারাথন রেস, ডব্লিউবিসিএস বা ইউপিএসসি যদি আমি বলি ইটস লাইক এ ম্যারাথন রেস, ইউপিএসসি সিভিল সার্ভিস। কেন? এখানে প্রথমে প্রিলিমস, তারপর মেইনস, তারপর পার্সোনালিটি টেস্ট। আমি প্রিলিমস কোয়ালিফাই করলাম, আমি মেন্সে গেলাম, মেন্সে সেখানে আমার কম্পালসারি থাকছে, সেখানে আমার অপশনাল থাকছে, এবং তারপরে আমি পার্সোনালিটি টেস্টে যাচ্ছি। এবং আরো একটা জিনিস হচ্ছে যে প্রিলিমসে আমি যে মার্কসটা পাচ্ছি সেটা কিন্তু কোয়ালিফাইং মার্কস, দ্যাট উইল নট বি ক্যারিড ওভার টু দ্য মেন্স। অর্থাৎ মেন্সে আমাকে আবার প্রথম থেকেই প্র্যাকটিক্যালি শুরু করতে হচ্ছে। সো ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট। প্রিলিমস জিতে হাল ছেড়ে দিলে বা এই সেলিব্রেশনটা যদি টু আর্লি হয়ে যায়, দ্যাট উইল বি রং। সেলিব্রেশন একমাত্র হতে পারে when you see your name featured after the personality test. Of course. So my advice to the aspirants or to the students appearing for this examination, there is no scope for any celebration. হ্যাঁ, একটা হতেই পারে যে আমি যদি বিসিএসটা ক্লিয়ার করি আমার একটা স্যাটিসফ্যাকশন, যে ঠিক আছে আমি প্রিলিমসটা ক্লিয়ার করেছি, নাও আই এম ইন দ্য রেস ফর দ্য মেইনস এক্সামিনেশন। এবং এই স্যাটিসফ্যাকশনের মধ্যে একটা হিন্ট অফ কনফিডেন্সও থাকে, তার কনফিডেন্সটা ডেফিনেটলি বাড়ে, and a motivation to crack the next অ্যাবসলিউটলি। কনফিডেন্স আছে বলেই মোটিভেটেড হবে যে আমি তো প্রিলিমসটা ক্লিয়ার করেছি, নাও আই ক্যান ক্র্যাক দ্য মেইনস, পারহ্যাপস আই ক্যান ক্র্যাক দ্য পার্সোনালিটি টেস্ট অ্যাজ ওয়েল। সাইকোলজিক্যালি যেটা আমি বলবো প্রত্যেককে, যে ডোন্ট ফেড আউট। মানে অনেক সময় অনেক এক্সামিনেশনের ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষার খুব আগে এসে স্টুডেন্ট আর নিজেকে মেন্টালি কোনো কারণে গ্যাদার করতে পারছে, বা পরীক্ষার টেনশনটা বেয়ার করতে পারলো না, এমন একটা অ্যাংজাইটি সে ফিল করলো, তার রিফ্লেকশনটা হয়ে গেল এক্সামিনেশন হলে। তখন অনেক সময় কি হয়, জানা প্রশ্ন ভুলে যায়। রিজনিং এর একটা অঙ্ক করতে গেল, সে হয়তো পারতো, আদারওয়াইজ ডেটা অ্যানালিসিসটা সে পারতো, মিস করে গেল। কি একটা ইংরেজি ধরুন একটা প্রিপোজিশন, সে আদারওয়াইজ সেটা পারতো, অফ হবে না ফর হবে, কোনো কারণে একটা মোমেন্টারি ল্যাপস হলো, সে ভুল করে ফেলো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিসিএস, ডব্লিউবিসিএস এক্সামিনেশন বা ইউপিএসসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন বৃহত্তর ক্ষেত্রে, ইজ সাচ এন এক্সামিনেশন যেখানে 1 নম্বরের জন্য আপনি পিছিয়ে পড়তে পারেন, এলিমিনেটেডও হয়ে যেতে পারে। সাপোজ দেখা গেল প্রিলিমসের শেষে 124 হচ্ছে কোয়ালিফাইং মার্কস, সাপোজ, তো 123 তো অনেকে পাবে, 122 তো অনেকে পাবে। তো 123 যে পাচ্ছে, যে 122 যে পাচ্ছে, তার যে মেরিটোরিয়াসলি 124 থেকে কম তা নয়, কিন্তু 1-2 নম্বর কম পাওয়ার জন্য কিন্তু he or she will be eliminated, because this is a process where selection is made through elimination. So I have to be within that group which is not eliminated. So students, please beware of exam anxiety. একটু মেডিটেশন করো, শান্ত থাকো, stay calm and composed, and ওই one day or one sheet of paper can't decide my future, এই কথাগুলো কিন্তু ইনস্টাগ্রামে রিলেই ভালো লাগে, because for your future this one day 14th June is very important. তোমার এই লাস্ট 2 বছর 14 মাসের যে প্রিপারেশনটা, it's coming into a shape, right? And it's giving you a leap to the next step. তুমি প্রিলিমস ক্রস করলে বা ক্র্যাক করলেই তবে কিন্তু মেইনস এর জন্য এলিজিবল হবে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ওয়ান ডে উইল ডেফিনেটলি মেক ইওর ফিউচার। না, ওয়ান ডে অর ওয়ান শিট অফ এক্সামিনেশন, সেটা হয়তো একটা লোককে মোটিভেশনের জন্য নিশ্চয়ই আছে, যে ঠিক আছে, সাম ওয়ে ইফ আই ফেল দিস টাইম আই ডেফিনেটলি ক্র্যাক নেক্সট টাইম। তো ঠিক আছে, নাথিং রং অ্যাবাউট ইট। আমি একটা পরীক্ষা পারলাম না বলে আমি বললাম যে আমার ক্যাপাবিলিটি নেই, কি সাম ওয়ে আই ল্যাক দ্য মেরিট, তা নয়। সো দ্যাট ইজ অলসো কারেক্ট ইন ওয়ান পয়েন্ট। কিন্তু আমার অ্যাডভাইস হচ্ছে, যদি আমি ওই দিনেই পরীক্ষাটা ক্লিয়ার করে ফেলতে পারি, দেন ওয়াই টু ওয়েট ফর দ্য নেক্সট টাইম? সো আই শুড গিভ এভরিথিং। মানে আমি তো সেই জন্যই পড়াশোনাটা করেছি। সো মেন্টালি এবং ফিজিক্যালি ফিট। ফিজিক্যাল ফিটনেসটা আমি কেন বলছি, till the exam is over, বা even after that also we need to remain physically fit. আমি যদি শারীরিকভাবে পরীক্ষার ঠিক আগে কোনো কারণে অসুস্থ হয়ে পড়ি, তার একটা ইম্প্যাক্ট আমার পরীক্ষা প্রিপারেশন বা আলটিমেটলি পরীক্ষার উপরে পড়বে। সো আই উড অলওয়েজ সে, বিকজ ইট ইজ উইদিন 15 days, আর 15 দিন প্র্যাকটিক্যালি বাকি আছে বা 14 দিন বাকি আছে। সো হেলদি মাইন্ড ইন আ হেলদি বডি, এই কনসেপ্ট নিয়ে আমাদের পরীক্ষাটা দিতে যেতে হবে। কনফিডেন্সটা মেনটেন করতে হবে। একটু নার্ভাস হওয়াটা খারাপ নয়। Occasional nervousness is not bad. In fact, occasional nervousness helps you to crack. Overconfidence টাও কিন্তু ভালো নয়। কিন্তু ওভারঅল আমি কনফিডেন্ট থাকবো, I'll remain focused, I'll be determined, এবং আমি নিজেকে বোঝাবো
যে ইয়েস আই এম অ্যামাং দ্য ভেরি বেস্ট টু ক্র্যাক দ্য এক্সামিনেশন, এই কনফিডেন্স নিয়ে আমি এক্সামিনেশনে যাব। তার মানে এই নয় আমি এই ওভার কনফিডেন্স নিয়ে যাবো যে আমি তো পরীক্ষাটা পেয়েই গেছি, তাহলে কিন্তু পাবো না। There is a thin red line of difference between confidence and overconfidence. I will request all the examinees to be confident, not overconfident. So take good 8 hours of sleep, eat clean, and write in a paper that I can crack WBCS prelims, and then watch it every day and think in that order. Stay positive, and I think you will do great. Yes, positivity is the most important thing. Positive থাকলে প্রিপারেশনটা অনেক ভালো reproduce করা যায় on the examination hall. If you are staying positive, then you can really transform your preparation into reproducing correct answers in the examination hall. Definitely সেটা So কতক্ষণের পরীক্ষা? পরীক্ষাটা হচ্ছে 2.5 ঘন্টা। It's a 2.5 hours examination. Sir, 200 marks এর exam, 2.5 hours time. How to do proper time management to maybe put equal effort in all subjects? সব স্টুডেন্ট নিশ্চয়ই অল সাবজেক্টসে ভালো কখনোই হতে পারে না। কারো হয়তো ম্যাথ স্ট্রং, কারো পলিটিক্যাল সায়েন্স স্ট্রং, কারো ইকোনমিক্স স্ট্রং। So how to utilize your strength and weaknesses in such a manner that they can crack the exam? দেখুন BCS, WBCS আপনি যদি প্রিলিমসটা দেখেন তাহলে আপনি দেখবেন এখানে 200 নম্বর। 200 নম্বরের মধ্যে ইংরেজি আছে, ইন্ডিয়ান হিস্ট্রি আছে। ইন্ডিয়ান হিস্ট্রি দুটো পার্ট, মানে একটা ইন্ডিয়ান হিস্ট্রি, একটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এনিওয়ে রিলেটেড টু ইন্ডিয়ান হিস্ট্রি। এখানে সায়েন্স আছে, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স যাই বলুন। এখানে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি আছে। পলিটির মধ্যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান 5-year প্ল্যান টাই মেইন এমফাসিস। আচ্ছা, এরপরে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পাবেন, আপনি রিজনিং পাবেন, আপনি জিওগ্রাফি পাবেন, উইথ স্পেশাল এমফাসিস অন দ্য জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। Too many subjects. 8টা মানে 25 into 8 gives you 200. আপনি প্যাটার্ন অফ দ্য সিলেবাস বা কন্টেন্ট অফ দ্য সিলেবাস এটা দেখলেই বুঝতে পারবেন যে কোনো একজন স্টুডেন্টের পক্ষে এটা প্র্যাকটিক্যালি স্কুল লাইফের পরে আর এতগুলো সাবজেক্ট পড়া সম্ভব নয়। ইনফ্যাক্ট কোনো স্টুডেন্ট যদি ক্লাস 10 এর পরে সায়েন্স নিয়ে পড়ে তাহলে তার পক্ষেও বোধহয় ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান ইকোনমিটা সম্ভব নয়, কারণ সব বোর্ডের কারিকুলামে 9-10 এ পলিটি এবং ইকোনমি নেই। And as you mentioned sir, current affairs যেহেতু ম্যান্ডেটরি পড়তে হয় না। ধরুন রিজনিং যে জিনিসটা আছে, অফ কোর্স ইট ইজ আ পার্ট অফ ম্যাথমেটিক্স, বাট রিজনিং বলে কোনো সাবজেক্ট আমরা স্কুল লেভেলে পড়ি না। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলে কোনো সাবজেক্ট তো স্কুল লেভেলে নেই। জিকে হয়তো অনেক জায়গাতে 7-8 পর্যন্ত পড়ানো হয়, but that is not mandatory. Yes, like a hobby or additional subject. But it is not appearing at the board examination. অর্থাৎ একটা স্টুডেন্ট সে যদি মনে করে আমি এখন জিকেটা পড়বো না, তাহলে সে ভাবতে পারে আমি যদি জিকে না পড়ি বা কারেন্ট অ্যাফেয়ার্স না পড়ি আমার তো বোর্ডের পরীক্ষায় কোনো ক্ষতি হচ্ছে না, আমার তো গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষায় কোনো ক্ষতি হচ্ছে না, আমার তো পোস্ট গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষায় ক্ষতি হচ্ছে না, তাহলে ওটা আমি এখন পড়ছি না along with my board and university examinations. এইটা ক্রমশ তাকে পিছিয়ে দেয় মানে আশেপাশে কি ঘটছে এইটা জানা থেকে সে ক্রমশ পিছিয়ে পড়ে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি এই জন্য বলি কারণ যতগুলো সাবজেক্টের কথা আমি বললাম প্রত্যেকেরই কম বেশি একটা নির্দিষ্ট সিলেবাস আছে, আইদার ক্লাস 10 পর্যন্ত অর ক্লাস 12 পর্যন্ত। একটা ছেলে কিন্তু এই ক্লাস 10 বা 12 এর বই যদি খোলে সে কম বেশি সিলেবাসের সঙ্গে কিছু চ্যাপ্টার ম্যাচ করাতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্স vast mean there is no syllabus and you do not know questions to come from where. It can come from 1947 or 2020, মানে there is no limit. 1947 তো অনেক দূর হয়ে যায়। আমি বলছি 2023 থেকে 2026, আমি ধরে নিলাম লাস্ট পরীক্ষাটা হয়েছিল 2023 এই পরীক্ষাটা হচ্ছে 2026। তাহলে 23 থেকে 26 এর মধ্যে ঘটনাগুলোতে যদি আমি কারেন্ট ধরি, নাও ধরতে পারি, আমি গত 1 বছরটাকে কারেন্ট ধরতে পারি, এত ঘটনা ঘটেছে ইন সো মেনি ডাইভার্সিফাইড ফিল্ডস, এত পার্সোনালিটিস, এত ইন্ডিভিজুয়ালস, এত ইভেন্টস, এত অ্যাওয়ার্ডস, এত সেরিমনিজ, এত ইকোনমিক ইস্যুস, এত পলিটিক্যাল ইস্যুস। ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু রিমেম্বার আনটিল অ্যান্ড আনলেস কেউ মোটিভেটেড হয়ে সিস্টেম্যাটিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে পড়ে। একটা জিনিস মনে রাখবেন, WBCS examination, but UPSC, even at the national level, is an extremely oriented pattern
অফ প্রিপেয়ারিং দ্য এক্সামিনেশন, এই হুম। থিওরিটাকে ফলো করে। আমি আবার রিপিট করলাম, ওরিয়েন্টেড প্যাটার্ন অফ প্রিপেয়ারিং দ্য এক্সামিনেশন। এটা খুব সিনক্রোনাইজড ওয়েতে আমাকে করতে হবে, এটা খুব প্ল্যান্ড ওয়েতে আমাকে করতে হবে। আই মাস্ট নো হোয়াট, কেন এই ধরনের পরীক্ষাতে ইউ নিড টু প্রিপেয়ার এনিথিং অ্যান্ড এভরিথিং। Everything. এনিথিং অ্যান্ড এভরিথিং যখন হয় তখন ইটস এ ভাস্ট অ্যাম্বিট। তো এত বড় অ্যাম্বিটটাকে আমি কনভার্ট করবো কি করে? সব তো পড়ে যেতে পারবো না, কারোর পক্ষে সম্ভব না। 200টা মার্কসই অ্যাটেম্প্ট করবে এইরকম লোক খুঁজে পাওয়া খুব বিরল। সো আপকামিং এক্সামিনিজদের জন্য একটা সাজেশন কিন্তু স্যার দিয়ে রাখলেন যে যদি ভাবছো ফিউচারে গিয়ে WBCS বা এরকম কম্পিটিটিভ এক্সামস দেবে, দেন ইউ ক্যান স্টার্ট প্রিপেয়ারিং ইউর কারেন্ট অ্যাফেয়ার্স, জিকেটাকে আরো স্ট্রং করতেই পারো, বিকজ ফিউচারে গিয়ে যে সাবজেক্টগুলো পড়বে সেগুলোর একটা লিমিটেড সিলেবাস আছে যেরকম স্যার বললেন, বাট কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড জিকে এগুলোতে আপডেটেড থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।